গভীর রাতে কিংবা রাত 12:30টার দিকে গাইবান্ধার বহুল আলোচিত রাম মূর্তির নির্মাতা হরিদাস চন্দ্র তরুণী দাসকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ তাকে হ্যান্ডকাপ লাগিয়ে, সাদা পোশাকের পুলিশ তাকে হ্যান্ডকাপ লাগিয়ে মন্দির চত্বর থেকে তাকে নিয়ে যায়। তখন পুলিশের সঙ্গে যারা মন্দিরের যারা ছিলেন তারা জিজ্ঞেস করার পরে বলা হয়েছে ভারপ্রাপ্ত কর্মকর্তা স্থানীয় তিনি তাদেরকে জানিয়েছেন 2018 সালের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে থানায়। এর আগে অর্থাৎ বিকেলের দিকে তৌহিদি জনতার নামে বা সম্প্রীতির নামে যারা গত বেশ কিছুদিন পর্যন্ত আন্দোলন করছিলেন, সেই মৌলবাদী গোষ্ঠী তারা মন্দির এলাকায় মন্দিরের কাছে এসে মন্দিরে ভাঙচুর চালানো, বিশেষ করে রাম মূর্তি ভাঙচুরের জন্য তারা চেষ্টা করে এবং সেই পরিস্থিতি তারা তৈরি করেছিল। এই পর্যায়ে এলাকার সনাতনীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ওই বিকেল থেকে রাত্র পর্যন্ত নানানভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, সনাতনীরা শঙ্কিত অবস্থার মধ্যে ছিলেন। ঠিক সেই পরিস্থিতিতেই গভীর রাতে 12:30টার সময় হরিদাস চন্দ্র তরুণী দাসকে হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে যাওয়া হয় এবং তাকে থানায় নিয়েছে বলে মন্দিরে যারা আছেন তারা জানতে পেরেছেন। আমি কিছুক্ষণ আগেই ওই মন্দিরের একটি নির্ভরযোগ্য সূত্রের সঙ্গে কথা বলে পরিস্থিতি জানলাম এবং ওই এলাকায় আপনারা সবাই জানেন এই মুহূর্তে আমি যখন লাইভ করছি বাংলাদেশে এখন প্রায় ভোর রাত্র, এই সময়েও পুরো গাইবান্ধা এলাকায় সনাতনীদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। তারা জানেন না ভোর হওয়ার সঙ্গে সঙ্গে কিংবা কালকে কি পরিস্থিতি তৈরি হবে, নাকি তারা কতটা নিরাপত্তা পাবেন, এসব নিয়েও তারা অনেক শঙ্কিত। তরুণী দাস মাত্র গত সপ্তাহেই আমাকে জানিয়েছিলেন, লাইভে আমার প্রোগ্রামে এসে তিনি জানিয়েছিলেন যে সেখানকার উত্তেজিত যেই মানুষরা যারা ধর্মের নাম ব্যবহার করে এই মন্দিরের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তারা তাকে গ্রেপ্তারের জন্য দাবি জানিয়ে এসেছিল এবং যে কোনো সময় তাকে গ্রেপ্তার করা হতে পারে বলে তিনি নিজেও আমাকে জানিয়েছিলেন এবং প্রশাসনের পক্ষ থেকেও সেরকম ভাবেই নানান চেষ্টা তদবির করা হচ্ছে, নানান অজুহাত খোঁজা হচ্ছিল তাকে গ্রেপ্তার করার জন্য। অবশেষে সেটি এখন থেকে মাত্র কয়েক ঘন্টা আগে বাংলাদেশ সময় গভীর রাত 12:30টায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমি জানতে পেরেছি এবং নিশ্চিত হয়েছি। এই তথ্যটুকু জানানোর জন্যই মূলত আমি আপনাদেরকে এখন লাইভে এসে আপনাদের সামনে আসলাম। পাশাপাশি আরেকটি বিষয় জানাতে চাই যে আমি জানার চেষ্টা করেছিলাম যে যারা এই রাম মন্দির ভাঙচুরের জন্য আজকে বিকেলে অর্থাৎ বাংলাদেশ সময় হিসেবে গতকালকে বিকেল থেকে রাত্রি পর্যন্ত চেষ্টা চালাচ্ছিল, মহড়া দিয়েছিল, তাদের মূলত বড় একটি অংশের মধ্যে ছিল চরমোনাই পীরের স্থানীয় মুরিদরা এবং সঙ্গে অন্যরাও ছিল। কারণ সেখানে জামাত এবং বিএনপি তারাও বিভিন্নভাবে সরাসরি প্রকাশ্যে না এলো আড়ালে এদের সঙ্গে প্রতি শুক্রবার বিভিন্নভাবে সেখানে জমায়েত হতেন, মানববন্ধন করতেন, বিক্ষোভ করতেন এবং তারা নানান উস্কানিমূলক বক্তব্য তারা দিতেন। গতকালকে শুক্রবার গেল এবং শুক্রবার গেল, শনিবার গেল, আজকে রোববার বিকেল বেলাও থেকে তারা এলাকায় উত্তেজনা ছড়িয়ে দিয়েছিল। তার মুখেই মূলত পুলিশ এই হরিদাস চন্দ্র দাসকে গভীর রাতে গিয়ে তাকে তুলে নিয়ে গেল। যে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে রয়টার্সের সাক্ষাৎকারটি যে শুধুমাত্র বিদেশের অন্য মিডিয়াগুলোই না, বাংলাদেশের মিডিয়াগুলো যাদের উপরে ডক্টর ইউনূস সরকারের নিষেধাজ্ঞা দেওয়া ছিল এবং আছে এখনো, সেই মিডিয়াগুলো যে সেই সব নিষেধাজ্ঞা উপেক্ষা করে একেবারেই সবাই
শেখ হাসিনাকে নিয়ে মেতে উঠেছে, কিংবা শেখ হাসিনার নিউজ ছাপার জন্য রীতিমতো হুমড়ি খেয়ে পড়েছে, তোলপাড় হয়ে শুরু হয়ে গেছে, এটি দেখছিলাম। এই ক্ষেত্রে বাংলাদেশের মিডিয়াগুলো যেহেতু এখনো সরকারের এক ধরনের যে প্রভাব বা নিষেধাজ্ঞার মধ্যে আছে, আবার বেশ কিছু মিডিয়া যেগুলো একেবারেই ডক্টর ইউনূসের আয়ত্তের মধ্যে, হাতের মধ্যে বা নিয়ন্ত্রণের মধ্যে, কিংবা যারা 2024-এর 5ই আগস্টের বা জুলাই থেকে আগস্ট পর্যন্ত সরকার পরিবর্তনে, মানে শেখ হাসিনা সরকারকে উৎখাতের জন্য নিজেরা দায়িত্ব নিয়ে স্বপ্রণোদিত ভাবে কিংবা ওই আন্দোলনের নামে সেই চক্রান্তের মধ্যে সক্রিয় ছিলেন, যারা এখন সেই তাদের যে পরিকল্পনা, তারা যে উৎখাতে নেতৃত্ব দিয়েছেন কিংবা ভূমিকা রেখেছেন, সেটা প্রথম আলোর মতিউর রহমানের যদি উদাহরণ দিই, তিনি তার সাক্ষাৎকারে স্বীকারোক্তি দিয়েছেন। তো এছাড়া আরো যে মিডিয়াগুলো আছে সবাই কয়েকটি বাদে সবাই সেই রোলটি প্লে করেছেন, এবং তারা রীতিমতো ডক্টর ইউনূসের সাথে মিলে মিশে বাংলাদেশের গণমাধ্যমকে একেবারেই ধ্বংসের চূড়ান্ত সীমানায় নিয়ে গিয়েছিলেন। কিন্তু এই গণমাধ্যমের মধ্যে আমি যদি বাংলাদেশের গণমাধ্যমের কথা বলি, গণমাধ্যমের মধ্য থেকে যারা আবার কিছুটা হলেও নিজেদের রাজনৈতিক যে বলয়, নিজেদের রাজনৈতিক যে চিন্তা ভাবনা, আদর্শ, সেগুলোকে এক পাশে রেখে মাঝে মধ্যে কখনো কখনো নীতি নৈতিকতার জায়গা তুলে ধরার চেষ্টা করে, তারা কিন্তু এইটুকু আবার মানতে বাধ্য, গণমাধ্যমের স্বার্থে, গণমাধ্যমকে টিকিয়ে রাখার স্বার্থেই, যে যারা যেই রাজনৈতিক দল বা দেশের যে জনগোষ্ঠী সবসময় নিপীড়িত থাকে, নির্যাতিত থাকে, তাদের কথা, তাদের বক্তব্য যদি তারা তুলে না ধরেন, যদি গ্রহণ না করেন, যদি সেগুলো খবর আকারে না ছাপান, তাইলে তারা পিছিয়ে পড়বেন, জনগণ সেই মিডিয়াকে আর ধরবে না, ছুঁইবে না। ফলে যখন আন্তর্জাতিক মিডিয়া শেখ হাসিনার সাক্ষাৎকারটি ছাপলো, এরপরেই এখন সবাই হুমড়ি খেয়ে পড়েছেন। এ নিয়ে বিনিয়ে অনেকে হয়তো শেখ হাসিনার বিরুদ্ধে বলার চেষ্টা এখনো করে যাচ্ছেন, বলছেন, কিন্তু তারা কিছুটা তাদের লাজ লজ্জা, লাজ শরম ভেঙে তারা হয়তো সেই বলয় থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন। তারপরেও অনেকে হয়তো সেটি ঠিক মতো করছেন, অনেকে পারছেন না, কিন্তু স্বাভাবিকভাবেই যে তাদের শেখ হাসিনাকে গুরুত্ব না দিয়ে, শেখ হাসিনার সংবাদ না ছাপিয়ে কিংবা আওয়ামী লীগের সংবাদ না ছাপিয়ে তারা যে সামনে আর বেশি দূর এগোতে পারবেন না, সেটি কিন্তু পরিষ্কার হয়ে গেছে। কারণ বাংলাদেশে এখন যারা বিরোধী দল আছে তারা আর সরকারি দল একই। ফলে গণমাধ্যমের নীতি নৈতিকতার জায়গা থেকেও যদি বলি, সেটা তাদের উপরেও তারা যে বিরোধী দলের কথা ছাপবেন, তা না হলে তো মানুষ নেবে না। সরকারি দলের কথা ছাপলে সেটা তো সরকারি মিডিয়া হিসেবেই হয়ে যাবে, এবং তারা তাদের যতই চক্রান্ত করুক, কিন্তু পত্রিকা টেকানোর জন্য, টেলিভিশন টেকানোর জন্য বিরোধী দলের খবর তাদের ছাপতে হবে। আর এই বিরোধী দলের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই ওই যে সংসদের বিরোধী দল, এটি যেমন পাত্তা পাবে না, এটিকে যে গুরুত্ব দেওয়া হবে না, আন্তর্জাতিক মিডিয়াও যে তাদের কোনো গুরুত্বই দিচ্ছে না। যেমন আওয়ামী লীগের সময় হয়তো এটি হয়েছে, জাতীয় পার্টির অবস্থা আপনারা দেখেছেন। তো এক ধরনের গৃহপালিত যে বিরোধী দল থাকে, সেটার আসলে কোনো ভূমিকা নেই এবং সেটা মিডিয়ায় গুরুত্ব পায় না। উদাহরণটা এই কারণে দিলাম যে আওয়ামী লীগের সময়ও যখনই বিএনপির বা বেগম খালেদা জিয়ার, অথবা ধরেন এখনকার প্রধানমন্ত্রী তারেক রহমান তখন যে বিদেশে ছিলেন, তিনিও যে তারও কোনো খবর তারা হয়তো বাংলাদেশে ওইভাবে ছাপতে পারতেন না, কিন্তু সুযোগ পেলে ছলে বলে কৌশলে ছাপতেন এবং অনেকেই ছেপেছেন। ফলে তারা তাদের মিডিয়া, তাদের পত্রিকা কাটতির জন্য মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলার ক্ষেত্রে তারা এই সুযোগটি নিতেন। আর এখন এটি মাত্র সুযোগ না, রীতিমাত্র
রীতিমতো শেখ হাসিনা বাংলাদেশের মিডিয়াই না, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের প্রেক্ষাপটের বলয়ের ভেতর থেকে বিশ্ব মিডিয়ার কাছেও নিজেকে অপরিহার্য করে তুলেছেন। এক কথায় বললে শেখ হাসিনা বাংলাদেশের মিডিয়া এবং আন্তর্জাতিক মিডিয়া যখন তারা বাংলাদেশের রাজনীতি নিয়ে নিউজ করবেন, রাজনীতির ইস্যুটিকে তারা তুলে ধরার চেষ্টা করবেন, শেখ হাসিনাকে তারা কোনোভাবেই পাশ কাটাতে পারবেন না। পারবেন যে না এবং পারছেন না, সেটি কিন্তু শেখ হাসিনা এই সাক্ষাৎকার থেকে বোঝা গেছে। এবং এটি পরপর তিনি যে কয়েকদিন আগে যে সাক্ষাৎকারটি দিয়েছিলেন ভারতের এনডিটিভিতে, সেটি যেমন বিশ্বের অন্যান্য মিডিয়া সেটি সূত্র ধরে প্রকাশ করেছে শেখ হাসিনার বক্তব্য, এবং শেখ হাসিনা যখন রয়টার্সে দিলেন সেটিও একইভাবে অন্য সবাই করেছে, হুমড়ি খেয়ে পড়েছে। তো এইটাই মূলত হচ্ছে মিডিয়া, মিডিয়াকে যদি টিকে থাকতে হয়, মিডিয়াকে যদি বাঁচতে হয়, মিডিয়া যদি তাদের প্রাপ্তি যদি বাড়াতে হয়, আমি সেই জায়গাটা দিয়ে বলছি, তাইলেও তাদের এখন ভরসা স্থল হয়ে উঠছে শেখ হাসিনা, তাদের এখন ভরসা স্থল হয়ে উঠছে আওয়ামী লীগের লক্ষ কোটি যারা নেতা কর্মী, যাদের উপর নিপীড়ন, নির্যাতন, জুলুম চলছে, সেগুলো নিয়ে তাদেরকে নিউজ করতেই হবে। এখন যারা ওই সরকারে যারা আছেন কিংবা ওই এনসিপির অথবা যারা ডক্টর ইউনূসের পকেটের লোক যেগুলো আছে, তারা যে বক্তব্য দিচ্ছেন যে শেখ হাসিনা দেশে আসলেই তাকে ফাঁসি দেওয়া হবে, এয়ারপোর্ট থেকে তাকে ধরে নেওয়া হবে, তাকে কেন আগে আসছে না, এইসব তারা ছাপছে। তার মানে খেয়াল করবেন, আমি শেষ করছি এই কথাটুকু বলে, খেয়াল করবেন যে তারা কিন্তু কৌশলে শেখ হাসিনার খবরটি তারা ছাপছেন, কিন্তু তাদের আদর্শের লোক বা তাদের পক্ষের লোকের বক্তব্যকে তারা হাইলাইট করে ছাপছেন। তার মানে কিন্তু শেখ হাসিনাকে তারা কোনোভাবেই তাদের গণমাধ্যম থেকে, মিডিয়া থেকে বাদ দেওয়ার উপায় তাদের নেই। এবং এটি যে সামনে আস্তে আস্তে, ওই যে বললাম, তাদের এক ধরনের লজ্জা তারা দূর করছেন, লজ্জা কাটাচ্ছেন। তারা যে 2024-এ যে ঘটনা ঘটিয়েছেন সেটা এখন কিছুটা নিজেদের স্বপ্রণোদিত দায় মুক্তির মতো হলেও তারা কিন্তু আস্তে আস্তে আওয়ামী লীগের নিউজ তাদের ভালো করে ছাপতে হবে, শেখ হাসিনার নিউজ তাদের ছাপতে হবে। দেখেন কয়দিন আগে তারা একটা বিবৃতি দিয়েছে না, যে যাতে আওয়ামী লীগের বা শেখ হাসিনার কোনো নিউজ না ছাপে, এমনকি সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে। কিন্তু সেটা কি বাংলাদেশের মিডিয়া বা আন্তর্জাতিক মিডিয়া কোনো কিছু পাত্তা দিচ্ছে, গুরুত্ব দিচ্ছে? দেবে না। এটি যারা দায়িত্বশীল মিডিয়া হিসেবে ভূমিকা রাখে বা চেষ্টা করে রাজনৈতিক আদর্শ পাশে রেখেও, তারাও কিন্তু ছাপে। দেখেন এই যে গত 2024-এ 5ই আগস্টের পরে বাংলাদেশে এমন কিছু নতুন পত্রিকা বা অনলাইন তৈরি হয়েছে যেগুলো সরাসরি ডক্টর ইউনূসের টাকায় পরিচালিত হচ্ছে। দু একটা বাদ দিয়ে বেশিরভাগ যে পত্রিকাগুলো বের হয়েছে, অনলাইন গুলো চালু হয়েছে, এর মধ্যে বেশিরভাগই হচ্ছে, আমি কিন্তু আবার বলছি, সবার কথা বলছি না, দু একটা বাদ দিয়ে বেশিরভাগই হচ্ছে সরাসরি ডক্টর ইউনূসের কিংবা ইউনূস সেন্টারের টাকা তৈরি হওয়া। এবং তারা এখন সেই ফোকাস গুলো করছে অনলাইনে, যেহেতু মাল্টিমিডিয়া আছে সবগুলোরই, তারা এখন ওই ইউনূসের টাকায়, ইউনূসের পক্ষে তারা প্রচার চালাচ্ছে। কিন্তু সেই ক্ষেত্রে তারা শেখ হাসিনার নামটি তারা পুঁজি করে নিয়েছে। এই শেখ হাসিনাকে পুঁজি না করে এখন বাংলাদেশের মিডিয়া আসলে সামনে এগোতে পারবে না, কারণ মানুষ তাদেরকে তখন ছুঁড়ে ফেলে দিবে। এই জন্যই বললাম যে শেখ হাসিনা আসলে মিডিয়ার কাছে এখন নিজেকে অপরিহার্য করে তুলেছেন চূড়ান্ত ভাবে। এবং শেখ হাসিনার দেশে ফেরার সময় যত আরো ঘনাবে, ততই এই অপরিহার্য আরো। অ্যাম্বাসেডর আহমেদ তারেক করিম, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহমেদ তারেক করিমকে 2009 থেকে 14 সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ করেছিলেন। তিনি একজন সিনিয়র কূটনীতিক এবং ভালো কূটনীতিক হিসাবে পরিচিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার আগে থেকেই পরিচয়, জানাশোনা, সুসম্পর্ক ছিল। এই ভদ্রলোক সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা থিঙ্ক ট্যাঙ্ক
বিস, BISS, এখানে বক্তৃতা দিতে গিয়ে জম্মু কাশ্মীর ভারতের জন্য অবশ্যই একটা সংবেদনশীল ইস্যু, এটাকে পাকিস্তানের পতাকা হিসাবে প্রদর্শন করেছেন। চিন্তা করুন, এইরকম কাজ কে করতে পারে বাংলাদেশে? কে করতে পারে সেটা আমি বলছি। করার সাথে সাথে সেখানে ভারতের হাই কমিশনের একজন কূটনীতিক উপস্থিত ছিলেন, উনি প্রতিবাদ করেছেন। পরে পাকিস্তানি এক কূটনীতিকও সেখানে, পাকিস্তানের ইনফ্যাক্ট ডেপুটি হাই কমিশনার ছিল, সেও কথা বলতে চেয়েছে। আহমেদ তারেক করিম কিন্তু এটা এড়িয়ে গেছেন। কিন্তু আহমেদ তারেক করিমের মতো লোক, যার বয়স 75-80 এরকম, দীর্ঘদিন কূটনীতিক ছিলেন, ভারতে 5 বছর কূটনীতিক রাষ্ট্রদূত ছিলেন, এবং আমরা শুনেছি যে ভারতে অনেক বিজেপি সরকারের অনেক উচ্চ পর্যায়ের লোকজনের সাথে ভালো খাতির রাখতেন। তো তিনি এখন কেন এই ধরনের বিতর্কিত মানচিত্র উনি প্রদর্শন করতে যাবেন? বিষয়টা বুঝতে হলে আপনাদের, আমি যে পাকিস্তানি সেকুলার বলে গলা ফাটাচ্ছি আমার প্রতিটা ভিডিওতে, পাকিস্তানি সেকুলারদের ইস্যুটা আপনার বুঝতে হবে। আহমেদ তারেক করিমকে ওই সময় সবচেয়ে বেশি অপমান করেছিল মাহমুদুর রহমানের প্রথম আলো, আমার দেশ। সেই সময় উনি একটা পুস্তিকায় লিখেছিলেন জাতীয় দিবস উপলক্ষে, জয় বাংলা জয় হিন্দ। এই জয় বাংলা জয় হিন্দ লেখার জন্য মাহমুদুর রহমান বিশাল কলাম লিখেছিল এবং হইচই ফেলে দিয়েছিল। মাহমুদুর রহমান একা নয়, তখন কনক সরোয়ার ইত্যাদি অনেকে হইচই ফেলে দিয়েছিল এটা নিয়ে, যে ওই পুস্তিকায় জাতীয় দিবস উপলক্ষে জয় বাংলা জয় হিন্দ লেখে, ওই যে শেখ হাসিনা যে ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দেয়, সেটা আহমেদ তারেক করিমের মাধ্যমে করেছে বলে তারা প্রচুর প্রচারণা চালিয়েছিল। আহমেদ তারেক করিম কি করেছিলেন? উনি জয় বাংলা জয় হিন্দ যে লিখেছেন, এইটা সারা পৃথিবীতে রাষ্ট্রদূতরা জাতীয় দিবসের স্লোগান হিসাবে ব্যবহার করে। পাকিস্তানে বলবে, আমাদের যদি জয় বাংলার সরকার হয় বলবে জয় বাংলা পাকিস্তান জিন্দাবাদ। আমাদের যদি বাংলাদেশ জিন্দাবাদের সরকার হয়, পাকিস্তানে আমাদের রাষ্ট্রদূত সেদিন বলবে বা লিখবে, পুস্তিকা বের করলে এটাই লিখবে যে বাংলাদেশ জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। একই ঘটনা আমাদের রাষ্ট্রদূত ব্রাজিলের যদি রাষ্ট্রদূত হয়, সে একই কথা বলবে যে জয় বাংলা জয় ব্রাজিল। এটা একটা আপনার সিম্পল কূটনীতিক প্র্যাকটিস, ভদ্রতা। এই জিনিসটাকে মাহমুদুর রহমান মোটামুটি ন্যাশনাল ইস্যু করেছিল, তখন তারেক করিম সাহেবের কোনো দোষ ছিল না। এই মাহমুদুর রহমান, এই জঙ্গি, যাকে আমি মনে করি যে বাংলাদেশের সবচেয়ে বড় জঙ্গি, এবং জঙ্গিত্বের জন্য জীবনে সে অনেক স্যাক্রিফাইস করেছে, জেল খেটেছে, মার খেয়েছে, এগুলোর কিন্তু তাকে আপনার সুনাম করতে হবে। মাহমুদুর রহমান একই পতাকা, সে যখন আপনার এই বই, তখন ছিল বোর্ড অফ ইনভেস্টমেন্টের চেয়ারম্যান বা নাম্বার 1 থাকে, বোর্ড অফ ইনভেস্টমেন্টের হেড, তখন সে এই পতাকা একই মানচিত্র দিয়ে সে একটা ব্রোশিউর বাইর করেছিল। আমি তখন ফরেন মিনিস্ট্রিতে, এটা নিশ্চিতভাবে 2003-এর ঘটনা হবে, কারণ 4-এ তো আমি আবার ইটালিতে চলে যাই চাকরি করতে। ওই সময় আমি এই ইন্ডিয়া ডেস্কের অফিসার। যখন মাহমুদুর রহমান একই ম্যাপ ছাপিয়েছিল, এইটা নিয়ে ভারতে তখন হাই কমিশনার ছিলেন বিনা সিকরি, উনি ফরেন মিনিস্ট্রিতে বেশ কয়েকবার এসেছেন এবং ব্যাপক প্রতিবাদ হয়েছিল ভারতের তরফ থেকে। তারপরে মাহমুদুর রহমান এই ম্যাপ পরিবর্তন করতে বাধ্য হয়। চিন্তা করে দেখুন, যেই তারেক করিমকে মাহমুদুর রহমান নাজেহাল করলো, সেই সময় তারেক করিমের দোষ নাই, কিন্তু তারেক করিমের
উপলক্ষ করে শেখ হাসিনাকে অপমান করলো যেই ম্যাপ দিয়ে, যে ম্যাপ দিয়ে না, যে তারেক করিমের জন্য মাহমুদুর রহমান যে তারেক করিমকে অ্যাটাক করেছিল, সেই তারেক করিম মাহমুদুর রহমানের প্রণীত ম্যাপ 2026 সালে যখন বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় নাই, তখন সে এই ম্যাপ দেখায়। আপনারা কি ব্যাপারটা বুঝতে পারছেন আমি কি বলছি? এই তারেক করিমকে শেখ হাসিনা সরকার 20-এর চেয়ারম্যান বানাতে চেয়েছিলেন, কি প্রতিমন্ত্রী উপমন্ত্রী হইতে চেয়েছিল, মন্ত্রীর মর্যাদা না দেওয়াতে সে নাকি যোগ দেয় নাই। লোকটা জ্ঞানী ভদ্র সব আছে, আমি ওগুলো নিয়ে প্রশ্ন তুলছি না। তাকে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, যেটা ওই যে এমনিতে এসে এদের টাকা পয়সার অভাব নাই, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে একটা কি বলে এরা ইনস্টিটিউট বলে, এটা চালানোর দায়িত্ব দিয়েছে এই সালমান এফ রহমান। সেখানে সে হোমরা চোমরা কি করে। তারেক করিম যে একজন পাকিস্তানি সেকুলার, তার সাথে আমার একদিনের একটা কাজ করতে হয়েছিল যখন আমি ওই যে ডিজি ছিলাম পাবলিক ডিপ্লোমেসির একটা উপলক্ষে, মুজিব বর্ষ উপলক্ষে। আমি তাকে ওই দিনই বুঝে ফেলছি এই লোকটা একজন পাকিস্তানি সেকুলার। পাকিস্তানি সেকুলার মানে আপনি আওয়ামী লীগের নেত্রী যতই বিশ্বাস করে এদের কাজ দেন, আপনি সরকারে যদি না থাকেন, জননেত্রী শেখ হাসিনা, এরা কিন্তু উল্টে যাবে। আমি তারেক করিম সম্পর্কে শুধু এই ঘটনার জন্য আমি নিন্দা জানাতাম না, এর আগেও আমি দেখেছি যে সে জঙ্গিদের হয়ে কি যেন একটা বলছিল, কোনো জায়গায় একটা ইন্টারভিউ দিচ্ছিল, অর্থাৎ জঙ্গি উত্থানের পর তারেক করিমের ইন্টারভিউ ইত্যাদি জঙ্গিদের পক্ষে, সুস্পষ্টভাবে শেখ হাসিনার বিপক্ষে অবস্থান। এই লোকটার কি হয়েছিল, একে বিএনপি সরকারের আমলে তাকে, সে তখন মার্কিন শেখ হাসিনা যখন 2001-এ ক্ষমতা ছাড়েন, তখন সে আমেরিকাতে রাষ্ট্রদূত ছিল। বিএনপি তাকে রাষ্ট্রদূত করে নাই বা কোথাও বদলি করতে চেয়েছিল, সে তখন চাকরি ছেড়ে দিয়েছিল। এটুকুনের জন্য শেখ হাসিনা তাকে আবার দিল্লিতে হাই কমিশনার নিয়োগ দিলেন প্রতিমন্ত্রীর মর্যাদায়। আচ্ছা বলেন তো, এর তো ছোটখাটো কারণে যদি শেখ হাসিনা এই তারেক করিমকে এত এত ধরনের বড় একটা পুরস্কার দেন, তাহলে শেখ হাসিনার আমাকে কি পুরস্কার দেওয়া উচিত? এটা মজা করার জন্য বলছি, বাট আমি আসলে সেইভাবে, আপনারা দেখবেন যে আসলে পুরস্কারের জন্য কান্নাকাটি হারুন আল রশিদ করে না, করলে তো আর এত এত লোককে আমি নিন্দা করি না। তারেক করিম তো একজন ভদ্রলোক, শিক্ষিত মানুষ, হ্যাঁ, বড় ভাইয়ের মতো। তার সাথে সেইভাবে, বা আমাদের স্যার যেটা সরকারি চাকরিতে স্যার, সে সম্পর্কে তো আমি থাকতে পারি, আমার প্রতিবাদ করার দরকারটা কি? আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে তারেক করিম একজন পাকিস্তানি সেকুলার, যে কোনো স্মুথ টাইমে সে আসে, কিন্তু বিপদের টাইমে এরা কেটে পড়ে এবং শত্রুপক্ষে এরা চলে যায়। এবং এই ম্যাপ সে দেখেন, যে মাহমুদুর রহমান তার 14 গোষ্ঠীর গালাগালি করেছে, তখন সেই মাহমুদুর রহমান যেই ম্যাপ বইতে ছেপে ইন্ডিয়ানদের সাথে ঝগড়া বাঁধিয়ে দিয়েছিল, তারেক করিম সাহেব আবার সেই ম্যাপে এখানে বিচে এসে দেখালেন। বিচ এমন প্রতিষ্ঠান যে এখানে আমরা কোনো শিক্ষিত লোকের সমাহারই করতে পারিনি, এখানে শাহেদুজ্জামান টামান এই লোকগুলা যায়। কথা দীর্ঘায়িত করতে চাই না। এই গেল একটা পাকিস্তানি সেকুলার। আজকে আরেকজন ইউটিউবারকে দেখলাম, সে ইউটিউবার জনপ্রিয়, সে গুজব ছাড়ে না, এই জন্য তাকে পছন্দ করি। তার ইউটিউবের ভিউটো অনেক ভিউ হয় এবং আওয়ামী লীগ এটা দেখে। সে আওয়ামী লীগকে 5টা উপদেশ দিয়েছে, ভালো, বেশিরভাগ উপদেশ ভালো। আমি মনে করি যে সেগুলো মধ্যে চিন্তা ভাবনা করেছে সে ভালো, কিন্তু একটা জায়গায় সে না আপনার সর্বনাশ ঘটিয়ে দিয়েছে। সে বলেছে কি, যে জুলাইকে ডিল করতে হবে, জুলাইকে ডিল করতে না পারলে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। জুলাইকে ডিল করতে সে বুঝাচ্ছে, সে অবশ্য কিছু ভালো কথা বলেছে এখানে, সেগুলো এই ভিডিও আমার ধারণা আমার এই দর্শকরা কেউ কেউ দেখেছে। ভালো কথায় তো আমার কান দিতে হবে না, আসল জায়গায় যদি বাঁশ মেরে দেওয়া হয় ভালো কথায় কি এসে যায়? জুলাইকে আওয়ামী লীগের কেন ডিল করতে হবে? জুলাইকে তো আওয়ামী লীগের ডিল করতে হবেই, কিন্তু সেটা আওয়ামী লীগের পথে। কেন কোনো লাশ তুলে সুরতহাল করতে দিল না ইউনূস সরকার? সার্জিস কেন বাধা দিল লাশ তুলতে? এই যে আত্মঘাতী জঙ্গি
মারা গিয়েছিল, আবু সাইদকে একজন কালকে বললাম গুলি মেরে মেরে ঝাঁঝরা করে ফেলেছে। এই ঝাঁঝরাটা তো আমাদের চোখের সামনে ঘটেছে, তাহলে আবু সাইদের রক্ত বের হলো না কেন? রাবার বুলেট ছুড়েছে, রাবার বুলেট তার চামড়াও ভেদ করে নাই, সেজন্য তার রক্ত ছিল না। তার পড়ে যাওয়াটা আমি অভিনয় কিনা জানি না, সেই পড়ে যাওয়া এইরকম ভয়ে পড়েও যেতে পারে বেশি সাহস দেখালে, সে তো আত্মঘাতী জঙ্গি। সত্য কথা হলো তাকে জঙ্গিরা নিয়ে মেরে ফেলেছে মাথার পিছনে থেতলে দিয়ে, যাতে তাদের একটা লাশ লাগে। আর এই জঙ্গি ছিল যে তাড়াতাড়ি মরে, সে এমনিতে দরিদ্র ইত্যাদি দারিদ্র কারণে তার তো আসলে সহ্য হচ্ছিল না পৃথিবীটা। এইখানে সে কষ্টে আছে, এইখানে বাপ তাকে বিয়ে দিচ্ছে না, মেয়ের সাথে সে মিশতে পারছে না। সে যদি মরে যায় সাথে সাথে সে 72টা নারীর সাথে সে সম্পর্কে জড়িত হবে। সেখানে একটা দরিদ্র ছেলের জন্য যদি সে এটা বিশ্বাস করে, এর চেয়ে লোভের আর কি হতে পারে? এই লোভের বশবর্তী হয়ে সে কিন্তু জুলাইটাকে চাঙ্গা করে দিয়ে জঙ্গিরা মেরে ফেলছে। ও বলছে যে হ্যাঁ মেরে ফেলো, আমি তো এখানে চলে যাব। ওরা হয়তো কান্নাকাটি করছে আবু সাইদকে মারার সময়, যে 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 কি বলে ওরা ওদেরকে, যেটাই বলে যে ভাই তোমাকে মেরে ফেলছি, আল্লাহর কাছে চলে যাও, 72 হুরের কাছে চলে যাও, আমরাও কিন্তু আসছি পেছনে পেছনে। এইভাবে কিন্তু এই জঙ্গিটাকে মেরে ফেলেছে। সব সার্কমস্ট্যান্সিয়াল এভিডেন্স আবু সাইদের ক্ষেত্রে এইটা আসে। আওয়ামী লীগ এগুলো ট্যাকেল করতে পারে নাই, কারণ আওয়ামী লীগের বিভিন্ন বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তখন নানান ধরনের সমস্যা তৈরি করেছে। আমি আজকে একজন পুলিশ অফিসারের সাথে কথা বলছিলাম, ডিজিএফআই আর্মি নানান ধরনের কি বলবো যে প্রতিটা জায়গায় বেইমানি করেছে এই ডিপ স্টেটের হয়ে, অর্থাৎ যে এরা যে ইউএন পিস কিপিং এ যেতে পারবে না শুধু এই জন্য, আরো তো অনেক কিছু আছে। কেন এই ডিলটা না করলে? ওই লোকটাকে কেউ ওইখানে জিজ্ঞেস করে না, সে বলছে যে না এই কথাগুলো আওয়ামী লীগকে শুনতে হবে। কেন আওয়ামী লীগ এটা ডিল না করলে? এই জুলাই জঙ্গিদের হত্যা, এই মৃত্যু, প্রতিটা মৃত্যুর জন্য তো জঙ্গিরা দায়ী। আর এখানে আরো কথা আছে। কথা হলো যে শেখ হাসিনা তখন রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রের এক্সিকিউটিভ দায়িত্বের মধ্যে পড়ে। রাস্তায় এই ধরনের জঙ্গি উত্থান হলে তাদেরকে মারার জন্য, শেখ হাসিনা মারতে চান নাই, উনি ক্ষমতা ছেড়ে দিয়েছেন। তারপরেও শেখ হাসিনাকে জুলাই হত্যার জন্য ডিল করতে হয়। হত্যা 200 হয়েছে কি 800 হয়েছে 1500 হয়েছে, সবগুলাই হত্যা এবং ন্যাক্কারজনক। কিন্তু এই হত্যা কারা করেছে তদন্ত তো আমরা দেখেছি, জাতিসংঘ পুরোপুরি জঙ্গিদের পক্ষ নিয়েছে। ইউনূস তদন্ত করেছে, এখন তারেক রহমানের সরকার তদন্ত করছে। তারা তো এটা নিয়ে তদন্ত করছে না। ওই দিন ডাস্টবিন কনক সরোয়ারের ওইখানে বলছে যে অনেক লাশকে পুড়িয়ে ফেলা হয়েছে। আরে ভাই, যেগুলো পুড়িয়ে ফেলা হয় না ওগুলোর তদন্ত করতে তোমরা, প্রতিটা সুরথাল করে বের করতে। যে স্নাইপারের গুলি, এই যে কি পয়েন্ট বলে 6.72, আমার পয়েন্ট ভুল হতে পারে, এইগুলো কে মেরেছে, কাকে মেরেছে, এই সব তদন্ত হলেই কেবল এইখানে সরকারের ব্যর্থতাটা কি হয়েছে সেটা। কিন্তু এখানে সরকার ডিলটা করবে কি? ডিল করা মানে এই লোকের কথাই যেটা বুঝলাম যে আওয়ামী লীগকে একটা মাফ চাইতে হবে। সে অবশ্যই এটাও বলেছে যে অনেক লোককে অনেকে মেরেছে। আওয়ামী লীগ এখানে কেন মাফ চাইবে? কার কাছে মাফ চাইবে? আওয়ামী লীগের ভুল ত্রুটি আছে সরকার চালানোতে। লোকজন মুক্তিযুদ্ধের চেতনা ভুলে গিয়ে অর্থ রোজগারে ব্যাপৃত হয়েছিল এগুলা, কিন্তু জুলাই তো সম্পূর্ণরূপে রাষ্ট্রের উপর অন্যায়ভাবে চালিয়ে দেওয়া হয়েছে শেখ হাসিনার সরকারের উপর। সেখানে তো শেখ হাসিনার সরকারের কোনো দায় নাই। এখন বলা হচ্ছে যে এইটাতে ডিল করতে না পারলে আওয়ামী লীগ, শেখ হাসিনা, বাংলাদেশের তাদের রাজনীতি শেষ। এই ধরনের আজে বাজে কথা বললে আমি তাকে পাকিস্তানি সেকুলারের চেয়েও খারাপ মনে করি। তার যতই কথা থাকুক, সে ভালো কথা বলে, মন্দ কথা বলে, কিন্তু তার মস্তিষ্ক যখন এত গভীর, আমি এখানে আবেগে কিছু বলছি না, রেগে কথা বলছি। ভাববেন না যে আবেগে আমি একজনকে আক্রমণ করছি, আমি রেগে কথা বলছি। কারণ হলো এরা কোন যুক্তিতে এটা বলে আমি তো এটাই বুঝি না। বাংলাদেশে হার্ডকোর জঙ্গি কত? 2 কোটি। এই 2 কোটি মানুষ তো শেখ হাসিনা সরকারকে ফেলে দিয়েছে। বিএনপি এসে, তারা এসে